দর্শক দেখছিলাম আর্জেন্টিনার জয়ের সমর্থকদের উল্লাস এবং একই সাথে রাতে হয়েছিল ইউরোর সেমিফাইনাল। সেই ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতু। আনোয়ার ইকবাল মিতু, শুভ সকাল, স্বাগত একাত্তর খেলা যোগে। আমরা দেখছিলাম আর্জেন্টিনা আসলে সকালবেলা জিতেছে, কানাডা একটা দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জিতেছে, কিন্তু আসলে মানুষের উচ্ছ্বাস উল্লাস দেখে আসলে কোনোভাবেই আজ করার উপায় নেই যে আসলে কতটা আসলে ইজি একটা ম্যাচ জিতেছে বা আর্জেন্টিনার জয় নিয়ে আসলে মানুষের যে উচ্ছ্বাস সেটা আসলে কখনো শেষ হবে না। আমরা শুরুতে ইউরো নিয়ে আসলে কথা বলতে চাই। ওভারনাইট যে ম্যাচটা হয়েছে সব থেকে যেটা এক্সাইটিং ম্যাচ, সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলতে চাই। স্পেন ফ্রান্স, আপনি বলছিলেন, আপনার সাথে আমার গতকাল কথা হচ্ছিল, বলছিলেন যে স্পেন হেরে যাবে, ফ্রান্স কোনো না কোনোভাবে চলে যাবে। সেখান থেকে রেজাল্ট আসলে ঠিক হয় না। এই যে ইনটিউশনটা আসলে মিলল না, তাতেও নিশ্চয়ই আপনি হ্যাপি আছেন। না না, আমি তো এটা মানে রাগের মানে রাগ, আমার ভিতরের ক্ষোভ রাগ থেকে বলেছি। কারণ কি দেখেন, ফ্রান্স এমন একটা দল যে তারা কিন্তু সবসময় স্লো স্টার্টার, এবং গতকালকে প্রথম একটা ফিল্ড গোল করেছে। এর আগে পর্যন্ত তারা কিন্তু গোল করেছে, ওন গোল দুটো গোলে জিতেছে, একটা পেনাল্টিতে জিতেছে, একটা টাইব্রেকারে জিতেছে। এই পারফরমেন্স যদি হয় তখন সেই টিমটা আপনার ফাইনালে না যাওয়াটাই সবার জন্য শ্রেয়। এবং আপনি যদি টুর্নামেন্ট সবসময় এই ইউরোটা ফলো করে থাকেন, দেখবেন, আমি জার্মান সমর্থক হিসাবে বলছি না, দুটো টিম ওয়াজ আউটস্ট্যান্ডিং এবং হাই স্কোরিং টিম। একটা হচ্ছে স্পেন, একটা হচ্ছে জার্মানি। এবং বাদবাকি দেখেন, এই যে ইংল্যান্ড যারা আজকে খেলবে, সবচাইতে এই টুর্নামেন্টের একটা বোরিং টিম হিসাবে পরিচিত হয়েছে। কারণ তারা যে ব্র্যান্ডের সকার খেলছে, এটা যে কোনো মুহূর্তে তাদের হোঁচট খাওয়ার কথা ছিল, কিন্তু খায়নি। তো সেই রকম ভাবে ফ্রান্স গেলে দুঃখ পেতাম, সেই হিসাবে বলেছে দেখবেন কেমনে কেমনে জানি তারা চলে যায়। এবং এই পর্যন্ত আপনি যদি দেখেন, হাইয়েস্ট সেমিফাইনাল খেলার টিম হচ্ছে আপনার জার্মানি এবং ফ্রান্স। আপনি যদি তথ্যগুলো দেখেন মিলিয়ে, কিন্তু তারাই কেন মতে চলে যায়। আবার ওদিকে দেখেন হল্যান্ড গ্রুপের থার্ড হিসাবে কিন্তু এখানে এসছে। আসার পরে কিন্তু তাদের দুইজন প্লেয়ারই শুধু খেলে যাচ্ছে, একজন হচ্ছে ভাইনডাইক আর একজন হচ্ছে কোডি গ্যাকপো। এছাড়া কিন্তু হল্যান্ডের খেলাতেও কিন্তু আপনি তেমন কোনো একটা ছাপ পড়ছে না। তো সুতরাং এই জন্যই আমি কলকে আপনার সাথে যে কনভারসেশনটা করেছি ওভার টেলিফোন, সেটা বলেছি এই কারণে। এবং যদি স্পেন চ্যাম্পিয়ন হয়, তারা ডিজার্ভিং চ্যাম্পিয়নই হবে, কারণ তারা একমাত্র দল 6টা খেলাই উইন করে এসেছে এবং 6টাতেই তাদের কোনো ট্রাইব্রেকার কোনো কিছুই লাগেনি। এবং তারাই কিন্তু মানে আপনার ডিজার্ভিং চ্যাম্পিয়ন হবে যদি তারা জেতে। কারণ কি, ফাইনালে একটা প্রেসার এবং নার্ভ থাকবে, এবং যদি স্পেন ফাইনালে জেতে তখন কিন্তু তারা এককভাবে শীর্ষস্থানে চলে যাবে। কারণ এখন পর্যন্ত তারা যৌথভাবে জার্মানির সাথে তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে ইউরো, এর বেশি কেউ চ্যাম্পিয়ন হয়নি। আর ইংল্যান্ডও কখনো চ্যাম্পিয়ন হয়নি, আর ফ্রান্স তো চলেই গেল, এবং হল্যান্ড। তো এই ইকুয়েশনটা বলা ভেরি ডিফিকাল্ট হবে যে ফাইনালে কে যাবে। তারপর রাতের ম্যাচের ইয়ামালের পারফরমেন্স নিয়ে কথা বলি। মানে একদমই তার 17 বছর বয়স হবে আগামী সপ্তাহে, খুব শনিবার, মানে শনিবারে ইয়াং স্টার একজন, তার উপর আসলে ভরসা করেছিল জাভি হার্নান্দেজ, তাকে তার দলে খেলিয়েছিল। সেখান থেকে ন্যাশনাল টিমেও মানে এত প্রেশার বা এত স্টারের ভিড়ে নিজেকে খুঁজে পাওয়াটা যেখানে টাফ বা প্রেশারের ছিল, সেখান থেকে তিনি আসলে যে পারফরমেন্সটা দিচ্ছেন এবং গতকাল তার যে গোলটা, মানে এর চেয়ে দুর্দান্ত গোল তো আর হতেই পারে না। হয়তো ইউরোর ওয়ান অফ দ্য বেস্ট গোল তিনি আসলে গতকাল করেছেন। সব মিলিয়ে আসলে তার মানে আমরা বলতে পারি যে স্পেনের নেক্সট জেনারেশন পারফর্ম করতে শুরু করে দিয়েছে। জি দেখেন, 100%। এবং এই ইয়ামাল আপনার, আমি যেহেতু স্প্যানিশ লিগও ফলো করি, আমি তাকে চিনি, মানে পার্সোনাল তার অনেক খেলা দেখেছি। যদিও বার্সেলোনা চ্যাম্পিয়ন হতে পারেনি, বাট কিছু কিছু ইয়াংস্টার প্লেয়ার এত ভালো খেলে, আর এই গোলটা 100% থাকেন এই ইউরোর আপনার বেস্ট গোল হবেই। এবং সে দেখিয়ে দিয়েছে এইজ আসলে কোনো ফ্যাক্টর না, এবং তার বয়স এখন 16 বছর 362 দিন, টু বি ভেরি স্পেসিফিক। এই স্যাটারডেতে তার 17 বছর হবে। এর আগ পর্যন্ত আপনার ইয়াংগেস্ট প্লেয়ার ছিল কিন্তু পেলে, গোল করার ক্ষেত্রে, বড় যে কোনো টুর্নামেন্টে। তো শুধু আপনার যে ইয়ামাল আছে তা না, ওইখানে আরো স্পেনিশ টিমেও যেমন আরো ভালো ভালো ইয়াংস্টার্স আছে, যেমন পেড্রি আছে, এরকম প্লেয়ার অনেক তাদের আছে। বাট সে যে একজন সামনে রাইজিং স্টার হতে যাচ্ছে, এতে কোনো ডাউট কারো নেই। এবং এই টুর্নামেন্টে আমি দেখলাম
যে টার্কিরও একটা খুব ভালো প্লেয়ার, সেও কিন্তু বার্সেলোনায় খেলে, আপনার সরি রিয়ালে খেলে, আর্ডা গুলার, সেও কিন্তু খুব ভালো প্লেয়ার। আপনার জামাল মুসিয়ালা, আপনার ফ্লোরিয়ান উইডস। এই যে আপনি যে শুধু স্প্যানিশ টিমেই আপনার ইয়াংস্টার বের হচ্ছে তা না, আপনার কম্পিটিশন এর জন্যই ভালো লাগে, ইউরো দেখতে বেশি ভালো লাগে এই কারণে আপনি প্রত্যেকটা টিমই আপনার হলো স্পিরিটেড এবং ফাইটিং টিম। আপনি খেয়াল করেন ফ্রান্স যদিও এই টুর্নামেন্ট বাজে খেলেছে, কিন্তু ফ্রান্সের যে 11টা প্লেয়ার 11টাই আপনার মানে লিজেন্ড, তারা কিন্তু সব বিভিন্ন লিগে বড় বড় দলে খেলে। পর্তুগালেও তাই। আপনার ইংল্যান্ডের প্লেয়ার ইংল্যান্ড খেলতে পারছে না, বাট ইংলিশ যে 11 জন খেলছে তাদের মধ্যে হ্যারি কেইন থেকে শুরু করে এমন কোন প্লেয়ার নাই যে আপনিও চিনেন না আমি চিনি না। তো এরকম টিমগুলো থাকলে কিন্তু কম্পিটিটিভ বেশি হয়। আমি কিন্তু আর্জেন্টিনাকেও ছোট করছি না। যেমন কোপাতে আপনি দেখেন এক ইকুয়েডরের সাথে পরে কিন্তু আর্জেন্টিনা কিন্তু থতমত খেয়ে যাচ্ছিল এবং তারা কিন্তু নর্মাল টাইমে পেনাল্টি মিস করেছে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক আপনাকে আমি বলছি যে কলম্বিয়া এবং উরুগুয়ে যে দলটাই আসুক, আর্জেন্টিনার কিন্তু খুব ইজি হবে না চ্যাম্পিয়ন হওয়া, ফর শিওর। বাট যেটা হবে, আর্জেন্টিনার যেটা অ্যাডভান্টেজ হচ্ছে সেটা হচ্ছে যে তারা ট্রফি জেতা একটা দল। তাদের কিন্তু এখন আগে যেটা হতো না, এইবারের ওয়ার্ল্ড কাপ খেলার পর থেকেই তাদের যে রেজাল্ট মানে ভালো মানে ধারাবাহিক রেজাল্ট, এটাই কিন্তু হচ্ছে আপনার আর্জেন্টিনার সাফল্য। কিন্তু আপনি দেখেন বড় যে কোনো দলের সাথেই কিন্তু আপনি একটা গেমই তাদের হয়েছে, যেমন এই কানাডা কিন্তু একই গ্রুপে ছিল, ওই খেলাটাও তারা 2-0 গোলে হেরেছে। এবং এইটা একদম এক্সপেক্টেড ছিল যে আর্জেন্টিনার মতো দলকে কানাডা আটকাতে পারবে না, কখনোই না। মানে এই এই কয়েক মানে ইয়ারের মধ্যে, কারণ আপকামিং আছে ডেভিড আলফানসোর মতো প্লেয়ারও কানাডায় আছে, বাট সেখানে হাতে গোনা। ইয়েস, আজকে কিন্তু কানাডা ভালো প্রেস করেছে, ভালো গেম খেলার চেষ্টা করেছে, বাট ওই যে একটা এক্সপেরিয়েন্স, সেই জায়গাটাতেই এরা পিছিয়ে ছিল। আর আমি এই যে আবারও আপনি জোর দিয়ে বলতে চাচ্ছি যে কলম্বিয়া বা উরুগুয়ে এরা যে কেউ আসুক, কারণ এটা মাথায় রাখবেন কোপা আমেরিকার হিস্ট্রিতে হাইয়েস্ট চ্যাম্পিয়ন কিন্তু উরুগুয়ে, নট ব্রাজিল, নট আর্জেন্টিনা। তো সেই হিসাবে কিন্তু উরুগুয়েকে আপনি একদম ফেলে দিবেন এরকম দল তারা না। খুব সম্ভবত সমান 15টা শিরোপা তাদের, আর আর্জেন্টিনা তো অলরেডি 16 নম্বর শিরোপার রেসে ঢুকে গেছে। সেখান থেকে আসলে উরুগুয়ে কলম্বিয়া, যদি উরুগুয়ে যায় তাহলে তারাও তো আসলে হাড্ডাহাড্ডি লড়াই যে হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি আসলে বলছিলেন ইউরো আর কোপার জনপ্রিয়তার কথা, সেই কারণে গতকাল আসলে শুনছিলাম মেসিদের কোচ স্কালোনি বলছিলেন এরপর থেকে আসলে ইউরোপিয়ান টিমও যদি কোপা আমেরিকায় আসে তাদের জন্য ভালো হবে, কারণ এবার তো বাইরের টিমও তারা নিয়েছে। মানে জনপ্রিয়তা কোথায় বেশি সেটা আসলে প্রত্যেকেই জানে। আপনি আজকের ম্যাচের কথা বলছিলেন, সামহাও কি আর্জেন্টিনার রক্ষণ নিয়ে একটু চিন্তার কারণ আছে কিনা? কারণ যদি প্রতিপক্ষ উরুগুয়ে কলম্বিয়ার যে কোনো একটা তো হবে, সেই জায়গাটা থেকে দেখেন একটা কথা বলি কনা, যে একটা টিম কিন্তু 100% সবসময় জিতে যাবে তা না। যখনই আমরা কি করি এজ এ দর্শক, যখনই কেউ গোল খেয়ে যায় তখন বলি আপনার ডিফেন্স দুর্বল, আবার যখন কেউ গোল করে বসে বলে এই প্লেয়ারটাই সবচেয়ে ভালো। আসলে এরকমটা না। একটা জিনিস মাথায় রাখবেন, হোয়াট গোজ আপ মাস্ট কাম ডাউন। আপনি এত ধারাবাহিক ভালো খেলতে খেলতে কিন্তু এক জায়গায় গিয়ে আপনি কিন্তু আটকাবেনই, টুডে অর টুমরো। কিন্তু তাই বলে যে দল খারাপ হয়ে যাবে বা আপনার প্লেয়ারটা খারাপ হয়ে গেছে তা না। আর আমি কিন্তু সবসময় আপনাকে বলেছি যে এই সব ওয়ার্ল্ড কাপ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা কোপায় সেখানে কিন্তু লাকের আপনার অনেক অনেক ভূমিকা থাকে। সেই ভূমিকাটা লাক, আমরা যেটা বলি যে লাকের যে দেবী আছে সে যদি না হাসে তাহলে আপনার শিরোপা কখনো ঘরে যায় না। তো সেই রকম ভাবেই যে টিম কখনো আপনার যেই প্লেয়ার গুলো আছে সেটা নিয়ে তো, যেই অস্ত্র আপনার কাছে আছে সেটা নিয়ে তো খেলতে হবে। সেই হিসাবে আর্জেন্টিনার কিন্তু অস্ত্র ভালোই আছে রাদার দেন ব্রাজিল। ওই যে সেই সমর্থকরা কথা বলছিল, আমি একটু হাসছিলাম, ওর মধ্যেও দেখেন ব্রাজিলিয়ান প্লেয়ার জার্সি পরে 2-4 জন খেলা দেখেছে এবং তারাও চাচ্ছিল যেন আর্জেন্টিনা হারে। এই দুঃসাহস তারা কিভাবে করলো এটা ঠিক আমি বুঝি নাই। বাট আপনার ব্রাজিলের কিন্তু প্রচন্ড কষ্ট করে তাদের টিমটাকে কিন্তু আবার ঘুরে দাঁড় করাতে হবে। সেইখানেই কিন্তু আমার দুঃখটা, যে দৈরতটা যেন সব সময় থাকে, আদারওয়াইজ আমরা কিন্তু এক পেশে যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার আর আজকে আমি আর একটা টক শোতে ঠিকই বলেছি যে দেখেন ইউরোপের 4টা দল এবং এই কোপার 4টা দলকে নিয়ে যদি একটা টুর্নামেন্ট হয় তাহলে কিন্তু সেটা হবে জমজমাট।
মানে আপনি ইউরোপের 4-5টা দল নিয়ে আর কোপার যদি 3-4টা দল নিয়ে একটা টুর্নামেন্ট করেন, সেইখানে দেখবেন দর্শক, প্রত্যেকটা গেম হবে আপনার কম্পিটিটিভ, প্রত্যেকটা গেম নিয়ে তখন দেখবেন এরকম উন্মাদনা থাকবে। কারণ প্রতিটা দল দেখেন, কেউ যদি যখন দেখে ভেনেজুয়েলা বা পানামা বা কানাডা অ্যাজ এ সকার নেশন, তখন কিন্তু আসলে মানে যারা খেলা বোঝে বা নাও বুঝুক, হ্যাঁ দল তো সমর্থন করি, দলকে সাপোর্ট করি। আজকে ক্যানাডিয়ান সিটিজেনরা নিশ্চয়ই কানাডাকেই সাপোর্ট করেছে, বাট অ্যাজ আ হোল ওয়ার্ল্ডে আর্জেন্টিনার মতো সাপোর্টার তো আর সাপোর্ট তো কানাডা কখনো পাবেও না। কেন পাবে? থেকে তো আসলে লিওনেল মেসির তো আলাদা একটা ফ্যান বেজ আছে, যারা ব্রাজিল সাপোর্ট করে তারাও সামহাও লিওনেল মেসি ভালো খেলুক সেটা মনে মনে ঠিকই চায়। সেই জিনিসটা তিনি আসলে অর্জন করে নিয়েছেন, সে কারণেই আর্জেন্টিনার খেলা হলে আজকে এই সকালবেলা, ভোর সকালবেলা টিএসসিতে এত মানুষ জমে ওঠে উচ্ছ্বাস করার জন্য। নিশ্চয়ই আপনি যেটা বলছিলেন, কোপার ইউরো যদি আসলে একটা জ্যাম করা যায়, নিশ্চয়ই সেটা আরও একটা দারুণ ব্যাপার হবে যদি হয় আর কি। তখন আসলে বোঝা যাবে কার দৌড়টা আসলে ঠিক কত দূর। আনোয়ার ইকবাল মিতু, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ইউরো চ্যাম্পিয়নশিপ এবং কোপা আমেরিকা নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতু।